অপরাহ্ন আজকের এই ৮ টাউন বর্দোয়ালি যে মন্ডল সভায় যে যোগদান সভা, সেই যোগদান সভা আজকে নেতাজি স্কুলের ময়দানে বিপুল পরিমাণে যে আমাদের বিভিন্ন স্তরের আমাদের পার্টির এবং অন্যান্য আমাদের সমাজের বিভিন্ন অংশের মানুষের যে এখানে জমায়েত, এই যোগদান সভায়, সেই সভায় মঞ্চে উপস্থিত আছেন যিনি একটু আগে বিস্তৃতভাবে এখানে আলোচনা রেখেছেন, আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির আরেকজন লড়াকু নেত্রী, সাধারণ সম্পাদিকা শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়া। উপস্থিত সবসময় যার আপনারা ওনাকে দেখেন, টিভিতে দেখেন, বিভিন্ন সময়ে কাজে সবসময় উনি ব্যস্ত থাকেন, চলমান একজন ব্যক্তি, সাধারণ মানুষের জন্য কাজ করেন, আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত আমাদের যুব মোর্চার ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী নবাদল বণিক, সবাই ওনাকে যুব আইকন হিসাবেও অনেক সময় বলে থাকেন। উপস্থিত আরেকজন খুব ভালো বক্তব্য রাখেন এবং সবাই ওনাকে আদরও করেন, ভালোবাসেন, যারা ছোট তারা ওনাকে শ্রদ্ধা করেন, আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। আর এখানে ৮ টাউন বর্দোয়ালি মন্ডলের প্রভারী এখানে উপস্থিত আছেন শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। উনিও সমস্ত কিছু দেখেন, বুঝেন এবং চুক্তি করে আমাদের কাছে খবরটা দিয়ে দেন কি হচ্ছে না হচ্ছে। আর যার সভাপতিত্বে আজকের এই যোগদান সভা, সে আর কেউ নয়, যিনি এখানে স্বাগত ভাষণে ওনার বক্তব্য এখানে পেশ করেছেন। সবসময় ছুটছেন উনি, বসে থেকে নেই, সবসময় কাজে ব্যস্ত। কাজের মাধ্যমেই উনি ওনার পরিচয় দিতে চান, আর কেউ নয়, আমাদের সবার প্রিয় এই ৮ টাউন বর্দোয়ালির মন্ডল সভাপতি শ্রী সঞ্জয় সাহা মহোদয়। আমার সামনে আমরা তো ঠিক আছে এখানে আছি, যেহেতু মঞ্চ বানিয়েছে, সবাইকে মঞ্চে রাখাও সম্ভব হয় না, হয়তোবা এত ভারী ভারী লোক আমাদের এখানে আছে যে সবাই যদি এখানে আসে হয়তোবা মঞ্চ ভেঙেও যেতে পারে। তো যাই হোক, সামনে যারা আমার মাননীয় এবং মাননীয়ার যে কর্পোরেটর মহোদয় এবং মহোদয়ারা আছেন, সবার নাম নিলে আবার লম্বা হয়ে যাবে। এবং আমার এই মণ্ডলের বিভিন্ন যারা পদে আছেন এবং ডিস্ট্রিক্টের যারা আমাদের কার্যকর্তারা আছেন এবং আমাদের যে অন্যান্য আমাদের যে বিভিন্ন মোর্চা, আমাদের জানেন 7টা মোর্চা আছে এখানে, 7টা মোর্চার যারা আধিকারিকরা আছেন, সভাপতি সভানেত্রী যারাই আছেন এখানে, এবং বুথ প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র ইনচার্জ এবং পৃষ্ঠা প্রমুখ, যারা এখানে অন্যান্য যাদের নাম আমি বলতে পারিনি, এবং বিশেষ করে আজকে যারা এখানে যোগদান করেছেন, প্রায় রাজীববাবু বলেছেন যে প্রায় 1309 জন এখানে যোগদান করছেন ভারতীয় জনতা পার্টিতে এই মন্ডলে। এই বিশাল যে আজকে এখানে আমি বলবো এটা যোগদান সভা না, একটা জনসভা হয়ে গেছে। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি যারা আজকে জয়েন এখানে করছে, এবং আমার অন্যান্য সমস্ত মঞ্চে এবং নিচে যারা আমাদের কার্যকর্তারা আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। রাজীব বাবু বক্তব্য রাখার ফলে আর কিছুই নেই, সব উনি বলে দিয়েছেন, কিন্তু আমার বলতেই হবে কিছু না কিছু। এখানে আমি আমার বহু পুরনো আমার কলিগ থেকে শুরু করে অনেক বিভিন্ন স্তরের
যারা গুণী জনেরা এখানে আমি দেখতে পাচ্ছি ওনারা এসছেন, এটার কারণটা কি আগে বুঝতে হবে। এখানে ঢুকবার সময় সবাই বলছে যে ৮ নং বটদুয়ালিতে এইরকম একটা সমাবেশ আর কোনোদিন এখানে হয়নি। এটার কারণটা কি? এটার কারণ আর কিচ্ছু নয়, কারণটা এটাই যে ভালো কাজ করলে মানুষ আসবে, আসবে, কিচ্ছু করার নেই, মানুষ আসবেই। আমরা এর আগে এই ৮ নং বটদুয়ালিতে আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন যে একজন বিধায়ককে ঠোঁট কামড়ে সবসময় কথা বলেন, মনে হচ্ছে সব জানেন, সব বুঝেন। আরো কয়েকজনের নাম আমি বলবো, তো মানুষ বিশ্বাস করত। কিন্তু ওই যে বললাম যে আরসোলার লাইফ সাইকেল, সেই লাইফ সাইকেলের মাধ্যমে এক একবার এক এক জায়গার মধ্যে পরিবর্তন। আজকে কংগ্রেস, কালকে বিজেপি, পরে তৃণমূল, আবার এখন কংগ্রেস। এই যে এদের লাইফ সাইকেল, এটা চলবে, আগেও চলেছে, এখনো চলবে। আগামী দিন কি হবে আমি জানি না, ওরা কোথায় যাবে আই ডোন্ট নো। তো এই ধরনের লোককে মানুষ বিশ্বাস করেছিল, এবং এরকম একটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ যে টিকিট পাওয়াটা হচ্ছে আসল। টিকিটটা যদি পেয়ে যায়, ও মানুষ আমাদের পেছনে আসবে। সাবস্টিটিউট কিছু ছিল না আমাদের সামনে, কারণ আমাদের যে প্রতিপক্ষ ছিল তার নাম হচ্ছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। সন্ত্রাস, খুন, ধর্ষণ, টুটি টিপে ধরা, ট্রান্সফার করা, এইসব রাজনীতি আমরা দেখেছি ওদের এই ৩৫ বছর রাজত্বে। তো আমাদের কাছে অপশন একমাত্র কংগ্রেস ছিল, মানুষ বিশ্বাস করেছিল। কিন্তু আমরা কি দেখলাম? এই বিশ্বাসের পরিবর্তে উনারা বিশ্বাসঘাতকতা আমাদের সাথে করেছে। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন আসলেন ২০১৪-তে, আজকে উনার পরীক্ষাগার কোনটা ছিল? যখন ১৩ বছর সমানে উনি গুজরাটে মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন, যে গুজরাটের অবস্থা খুবই সঙ্গীন ছিল, ওখানে কিছুই ছিল না, মরুভূমি, না ইন্ডাস্ট্রি, কিচ্ছু না। ওই জায়গার মধ্যে ১৩ বছর উনি যে পরীক্ষা, আমি বলবো এটা পরীক্ষা নিরীক্ষার একটা জায়গা ছিল। সেখান থেকে ওনার যে অভিজ্ঞতা, ওইখানকার মাটির থেকে আরম্ভ করে, ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় উনি প্রাণ সঞ্চার করেছেন ওখানে। এবং এই অভিজ্ঞতা নিয়ে ২০১৪-তে উনি যখন এই ভারতবর্ষের যে কার্যভার প্রধানমন্ত্রী হিসাবে নিলেন, সেই অভিজ্ঞতা নিয়ে রেখে একটা ভারতবর্ষকে কিভাবে চালাতে হয়, ভারতবর্ষের রূপরেখা কি হবে, আগামী দিন মানুষের জন্য কিভাবে কাজ করতে হয়, পণ্ডিত দীনদয়ালজির যে আশা আকাঙ্ক্ষা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে আশা আকাঙ্ক্ষা, উনি সেটা পূরণ করে দেখিয়েছেন। আমাদের একাত্মবাদী, আমাদের দর্শন তার উপর ভিত্তি করে। মানুষ জানতো না, বুঝতো না। পণ্ডিত দীনদয়ালজিকে কেউ জানতে আমাদের দেয়নি, কিন্তু উনি যখন আসলেন, মাঝখানে আমাদের অটল বিহারী বাজপেয়ীজি ছিলেন, ওই সময়কাল বাদ দিলে এতদিন বঞ্চনা আর স্ক্যামের সরকার আমরা দেখে এসেছি। একটা সরকার চালাতে গিয়ে যে স্ক্যাম ছাড়াও একটা সরকার হয়, সেটা কিন্তু আমরা কোনোদিন বুঝতাম না। আজকে আমরা এইরকম একজন গার্জিয়ান যখন আসলেন, তারপর থেকে মানুষের মধ্যে কিন্তু একটা পরিবর্তনের, মানুষের বিশ্বাস হচ্ছে ইম্পর্টেন্ট। বিশ্বাসযোগ্যতা যতক্ষণ না আসবে, মানুষ কখনোই চালাকি দিয়ে কখনো বিশ্বাস অর্জন করা যায় না। যে কারণে আমাদের যে একটা কার্যক্রম চলছে, মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি এবং আমাদের গৃহমন্ত্রীজি অমিত শাহজি, ওনারা কি বলছেন যে যাবেন মানুষের ঘরে ঘরে যান, আর ঘরে ঘরে সেই দরজায় গিয়ে শুধু এই কথাটা না বলা যে আমরা এই কাজ করেছি, সেই কাজ করেছি, এগুলো তো চলবে। কিন্তু যে সম্পর্ক স্থাপন এবং সম্পর্কের মাধ্যমে কি তার উনাদের যে আমাদের প্রতি সমর্থন, সেই সমর্থনকে আপনারা কাজে লাগাবেন।
প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে আমাদের সারা ভারতবর্ষের সমস্ত কার্যকর্তাদের উদ্দেশ্যে উনি ভাষণ দিচ্ছিলেন। উনি কি বলছেন? উনি বলছেন যে রাজনীতির প্রয়োজন নেই, রাজনীতি না করলেও রাজনীতি করা যায়। সাধারণ মানুষের যে বেসিক যে মৌলিক যে বিষয়গুলো, সেগুলো যদি আমরা কাজ করি তাহলেই যথেষ্ট। মানুষের সাথে সম্পর্ক যদি না থাকে, ওই রাস্তায় দিয়ে আমি প্রসেশন করলাম, বড় বড় সভা করলাম, কোনো কাজে আসবে না। কারণ মোদিজির সমস্ত ঘরের ভিতর ঢুকাতে হবে। আমি গতকাল আমি গিয়েছি সাবরুমে, ওখানে মগপাড়াতে আমি বসে কথা বলছিলাম এবং ওখানকার মহিলাদের সাথে আমি কথা বলছিলাম যে কিছু যে বেনিফিশিয়ারি স্কিম, প্রধানমন্ত্রী যে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন যে স্কিম আমাদের স্টেটের যে স্কিম, সেই নিয়ে কথা বলছিলাম। আমি দেখলাম ওনাদের যখন জিজ্ঞেস করলাম, প্রধানমন্ত্রী নামটা বলো তো, প্রধানমন্ত্রীর কি নাম? তো সেখানে আমার কাছে মনে হলো এখনো আমাদের অনেক কাজ বাকি। প্রধানমন্ত্রীর নাম ওনারা বুঝেন, জানেন, কিন্তু আরো ভালো করে বুঝানোর যে প্রয়োজনীয়তা আমার কাছে বোধ হলো। আমাদের অনেক কাজ বাকি। এখানে কার্যকর্তাদের আমি এই কথাটাই বলবো, নিজের প্রচার প্রয়োজন নেই। প্রধানমন্ত্রীজি যে কাজটা করেছেন, সেই ভিতরে গিয়ে সেই মগপাড়ার মতো একটা টিপ অফ দ্য আইসবার্গ, আমি যেটা বললাম, সেখান থেকে আমি বুঝে গেছি যে সেই জায়গায় প্রধানমন্ত্রীজিকে সেখানে ঢুকাতে হবে। তো উনি যে বক্তব্যটা রাখছেন যে আমরা মানুষের সম্পর্ক কিভাবে হবে, ঘরে গেলে হবে না। একটা মানুষের তার বাড়িতে, আমরা জানি যে অনেক সময় তার ফ্যামিলির মধ্যে অনেকে হসপিটালে ভর্তি হয়। আমাদের যারা কার্যকর্তারা বুথে, সেই জায়গায় যারা সভাপতিরা আছেন, আপনারা করেন, আমরা জানি, আমরা সব করি, এবং সেটাকে আরো বেশি সুদৃঢ় করার প্রয়োজনীয়তা আছে। গিয়ে বলা যে আপনার দিদি কি হয়েছে, আপনার শুনলাম আপনার ছেলের হসপিটালে ভর্তি আছে, কি হয়েছে? গেলাম হসপিটালে। একটা লোক যখন হসপিটালে ভর্তি হয়, নিজের কথা একবার ভাবুন। হসপিটাল দেখবেন আশেপাশে কাউকে পাওয়া যায় না, আত্মীয় স্বজন ছাড়া আর কেউ থাকে না। তো সেই জায়গায় এই কাজটা আমাদের কার্যকর্তাদের করা উচিত, করে, কিন্তু সেটাকে আমরা পেইড এমপ্লয়ি না কেউ, এখানে পয়সা দিয়ে কার্যকর্তা হয় না, ভিতর থেকে আসতে হবে। তো এই কাজটা আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে এই কাজটা হচ্ছে সমাজের আসল কাজ, রাজনীতির প্রয়োজন হয় না। কারোর বাড়িতে জল, আমরা প্রধানমন্ত্রীজি বলছেন যে নলসে জল, তো আমাদের 3% থেকে আমরা শুরু করেছিলাম, আজকে 64% আমাদের নলসে জল আমরা দিচ্ছি, এবং আমরা আগামী বছরের মধ্যে আমাদের সমস্ত ঘরে 100% আমরা চাইছি স্যাচুরেশন পয়েন্ট আনার জন্য। তো অনেক জায়গার মধ্যে আমাদের খবর আসে যে পাইপ তো দিয়েছে কিন্তু জল যাচ্ছে না। আমাদের কার্যকর্তারা সেখানে পৌঁছে যাবে, কি বিষয় কেন হচ্ছে। আর আমাদের কার্যকর্তারা, ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য গভর্নমেন্ট। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, আপনি যখন যাবেন, গিয়ে একটা কথা বলবেন, আপনার উপর বিশ্বাস কিন্তু অনেকটা বেরিয়ে আসবে আপনার কাছে। তো এই কাজগুলোর মধ্যেও প্রধানমন্ত্রী যে বলছেন, এর মধ্যে কোনো রাজনীতি, জল দেব, জলের মধ্যে কি রাজনীতি? একজন ঘর পাবে, এর মধ্যে কি রাজনীতি? একজন টয়লেট পাবে, এর মধ্যে কি রাজনীতি? একজনের এসটি সার্টিফিকেট পাচ্ছে না, সেটার ব্যবস্থা করে দেওয়া, এসসি সার্টিফিকেট পাচ্ছি না, তার ব্যবস্থা করে দেওয়া, কারণ বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিমগুলো সেগুলো পাচ্ছে কিনা তার খবর নেওয়া, এবং তবেই আমাদের ভারতীয় জনতা করছে। আমাদের ভারতীয় জনতা পার্টির এই যে পার্সেন্টেজ, আমি যেমন বললাম 3% থেকে 64%, সেই পার্সেন্টেজ আমরা দেখবো যে আমাদের কার্যকর্তারা কত পার্সেন্টেজ যাচ্ছে ঘরে ঘরে। মানুষের সাথে সম্পর্ক না থাকলে কোনোদিন মানুষ আসবে না। আর এখানে আমাদের মাননীয় সভাপতিজি বলছিলেন যে এইবার বিধানসভায় একটা অদ্ভুত এক চিত্র আমি দেখলাম। আমরা অনেকে দেখে মডেলিং করতে, র্যাম্পের মধ্যে হাঁটা,
সেটা কিন্তু বিনা পয়সায় সেটা এবার আমরা দেখলাম। অদ্ভুত, সে র্যাম্পের মধ্যে হাঁটছে যাচ্ছে, একবার বুঝতে পারছে না ওই টেবিলের নিচে যারা লিখছিল আমাদের ওই অফিসাররা যখন লিখছেন ওখানে একবার চিন্তা করেননি যে ওদের কি অবস্থাটা হবে, মারমুখী অবস্থা। এক বিধায়ক তো নিজেই কি গঙ্গা জল কোত্থেকে জল নিয়ে এসছে, নিজে আবার আরেকজনকে বলছেন, পাপিয়া দিকে বলছিলেন যে পরবর্তী সময়ে উনি যখন গঙ্গা জল দিচ্ছিলেন বলছে এটা কি গঙ্গা জল জানা নেই, হয়তো বা কলের জলও নিয়ে এসছেন বা হাওড়া নদীর থেকে নিয়ে এসছেন, আসলে উনি নিজের কথাটাই বলছেন। তো উনাকে জল ছেটানো ভিতরে ঢুকে এবং আমাদের এমএলএদের মাথার মধ্যে দিচ্ছে জল। অদ্ভুত এক সিচুয়েশন। এবং এই আমরা যে মানদণ্ডটা যে থাকে আমাদের, সেই মানদণ্ডকে ধরে এর আগেও আমরা দেখেছি দৌড়ে পালিয়ে যেতে, এই তো কালচার আমরা দেখেছি। এবং আশ্চর্য হই আমরা মাঝে মাঝে এই ধরনের নেতাদের দেখে, আমরা মাঝে মাঝে মনে হয় এটাই বুঝি পথ। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এখন যে আমাদের যে রাজনৈতিক যে সংজ্ঞা সেটা কিন্তু পাল্টে দিয়েছে। একদিকে আমাদের ট্রান্সপারেন্সির সরকার, আরেক দিকে আমাদের যে এতদিনের গতানুগতিক যে রাজনীতি, খুন সন্ত্রাসের যে রাজনীতি, তার থেকে বেরিয়ে আসছে আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমাদের পার্টি। আমরা কোনো অবস্থায় বিভিন্ন জায়গায় বারবার বলছি, কারণ 35 বছরের যে কালচার সেটা কিন্তু টু সাম এক্সটেন্ট আমাদের যারা এখন ভারতীয় জনতা পার্টিতে আছে, কারণ সংস্কৃতি আসে কিন্তু ওই সংস্কৃতির মধ্যে আমরা কতদিন আমরা বাস করলাম, তার মধ্যে খানিকটা আমাদের আজ করে এসছে, আমি দোষ দিচ্ছি না, কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারবে। মানুষ সব তাকিয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে। এবং আমরা যদি এটা মনে করি যে আমাদের কেউ দেখছে না, তাহলে কিন্তু আমরা মূর্খের স্বর্গে বাস করি। যে জিনিসটা এবার বিধানসভাতে আমি দেখলাম, চতুষ্পদ প্রাণীর নাম নিচ্ছেন, বারবার চতুষ্পদ প্রাণীর নাম নিচ্ছেন। আমি ওনাকে বললাম, আপনি চতুষ্পদ প্রাণীর নাম নিলেন, এখানে সমস্ত বিধায়ক মন্ত্রীদের আপনি চতুষ্পদ প্রাণী বানালেন, আপনি ওই চতুষ্পদ প্রাণীর আরেকটা গুণ আছে, এটার নাম তো বলেননি। এটার নাম হচ্ছে, ওর একটা লেজও আছে, সেই লেজটা কিন্তু কখনো সোজা হয় না, এটা আপনার বুঝতে হবে। সেটা আমি ওখানে বলেছি যে ফ্রাস্ট্রেশনের আরেক নাম হচ্ছে অসহিষ্ণুতা। ফ্রাস্ট্রেশনের আরেক নাম হচ্ছে অসহিষ্ণুতা। দে আর অল ফ্রাস্ট্রেটেড। তিনটা পার্টি, মাথার দোষ আমি দিচ্ছি না এখন, কারণ ওরা নবাগত, কংগ্রেস এবং সিপিএম। আমি ওখানকার একজন বরিষ্ঠ পুরনো বিধায়ক এবার এসছেন, ওনাকে আমি বললাম যে আপনি এত বয়স্ক লোক হয়ে আপনি যেভাবে এই টেবিলটাকে উপড়ে ফেলার চেষ্টা করলেন, সেটা কি মানানসই হয়? সেখানে আমি বলেছি যে বড়া মিয়া তো বড়া মিয়া, ছোটা মিয়া ভি সুবহানাল্লাহ। ওনাদেরকে বললাম আমি এই বিধানসভার মধ্যে বসে, এগুলো কি শিখাচ্ছেন আপনারা? এতদিন এই বিধানসভার মধ্যে এই আনপার্লামেন্টারিয়ান শব্দ ব্যবহার করা, আনপার্লামেন্টারিয়ান তার স্বভাব, সেইভাবে এতদিন এই ত্রিপুরাবাসী দেখেছেন, সারা ভারতবর্ষ এখন দেখেছেন। কিন্তু এখন আর সেই সুবিধা নাই, কারণ এখন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে এবং ভারতীয় জনতা পার্টির সরকার এখন সেই বিধানসভার মধ্যে ঢুকে গেছেন। অদ্ভুত সব সিচুয়েশন আমি দেখলাম। এবার আমার মনে হয়েছে যে কাঠমোষণের যে ঘটনা আপনাদের সামনে রাখছি, আমি জিজ্ঞেস করেছি মাননীয় স্পিকার মহোদয়কে এবং আমাদের অন্যান্য যে কাঠমোষণের অর্থটা কি। আমার ফিলিংস হয়েছে কাঠমোষণের কি, এখানে যখন বিধায়করা বলছিলেন অপোজিশনের যারা, যে ওখানে এই ডেভেলপমেন্ট লাগবে, ওখানে এই ইনফ্রাস্ট্রাকচার লাগবে, এই লাগবে সেই লাগবে, বাজেটের উপরে কাঠমোষণ যদি হয় তাহলে তুমি তো এড মোশন হওয়া উচিত। কাঠমোষণ কোথার থেকে হবে?
কারণ একদিকে তুমি বলছো এখানে উন্নয়ন বেশি হওয়া দরকার, তারপর বলছে 1 টাকা কমাতে হবে সেই বাজেট থেকে। সেই প্রশ্ন আমি ওনাদের কাছে ছুড়ে দিয়েছি। তো সেখানে প্রথাগত যে রুলস, প্রথাগতভাবে যে ঘটনা, সেটা কি, যে দৃষ্টি আকর্ষণীয় মন্ত্রীরা যারা আছেন তাদেরকে উত্তরের, তাদের প্রশ্ন করার সুযোগ, তাহলে প্রশ্নপত্রের সেই ব্যবস্থা ওখানে আছে, কল অ্যাটেনশন মোশন আছে, আমাদের যে রেফারেন্স পিরিয়ড আছে সেখানে প্রশ্ন করার সুযোগ আছে, কোশ্চেন আওয়ারের সুযোগ আছে সেখানে। তাহলে আবার কাট মোশন আবার এটা কি, উত্তর কিন্তু কেউ দিতে পারেনি। তো মানুষের এবং বুঝিয়ে একটু বুঝার চেষ্টা করলে অনেক জিনিস প্রথাগতভাবে এই যে রাজনীতি, চোখ দেওয়ার রাজনীতি আমরা দেখে এসেছি। কংগ্রেস ভবনে তো কতবার যে তালা পড়েছে হিসাব নেই, আপনারা সবাই দেখেছেন। তালা পড়ে, তালা ভাঙে, আমি থাকলেই সব ঠিক আর নাহলে সব বেঠিক, এই যে একটা সংস্কৃতি আমরা দেখেছি ওদেরকে, এবং এখনো ওনারা সেইভাবে চালাচ্ছেন। 3 পার্টি একসাথে মিলেছেন, কিন্তু শেষ পর্যন্ত কি হলো, সেই পার্টির এমন একটা ভাব ফার্স্ট ডেতে যে এবার বুঝি একদম বিধানসভার চেহারায় পাল্টে যাবে, চেহারা বিধানসভা ঠিকভাবে চলছে না, সেই অপকৌশল একজনের বাড়িতে বসে সেই প্ল্যানিং ট্রেনিং করেছে। আরে আসল কথা, তুমি বিধানসভায় এসছো, পবিত্র বিধানসভা, সেখানে মানুষের হয়ে কথা বলবে, সরকারের যদি ভুল ত্রুটি থাকে সেগুলো তুমি ধরিয়ে দেবে। কিন্তু এগুলো কি, তুমি আন্দোলনের নামে গণতন্ত্রের কে ব্যবহার করে এই ধরনের শৃঙ্খলাচরণ। যখন প্রথমবার মাননীয় বিধায়ক ভিতরে এবং 5 জনকে আমাদের রুলস 30, যে বিধানসভার যে রুলস 30 কে ব্যবহার করে, আমি যখন স্পিকার মহোদয়কে বললাম যে এই 5 জনকে এই বিধানসভা থেকে বের করতে হবে, বহিষ্কার করতে হবে, উনি সাথে সাথে রুলিং দিলেন যে বহিষ্কারের নোটিশ দিলেন, 5 জন চলে গেল। আমরা গণতন্ত্র মানি, সবাই আমাদের বললেন যে এটা আপনি উইথড্র করান। 331 রুলসের আবার সেটা প্রয়োগ করলাম যে উনাদেরকে ফিরিয়ে আন। ফিরে আসার পর কি বললেন, সেই চতুষ্পদ প্রাণীর কথা বলছেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আবার উনাকে বহিষ্কার করেছেন মাননীয় স্পিকার মহোদয়। তো যে দৃশ্যটা আমার কাছে লাগলো অদ্ভুত, খুব ভালো লাগলো দৃশ্যটা। আপনারা শোলে পিকচার নিশ্চয়ই দেখেছেন। শোলের মধ্যে অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র বলছে পিস্তল আ চুকা হ্যায়, মানে এই খবরটা যাতে খবর পৌঁছে জেলার কাছে। তো জেলার সমস্ত তার যে পুলিশ বাহিনী, মানে জেলের পুলিশ, তাদেরকে নিয়ে এক জায়গায়, যারা এখানে কম বয়সের একটু দেখে নেবেন, যারা দেখেছেন তো বলে লাভ নেই। তো গিয়ে বলছে হল্ট, আধা পায়ে আধা ডাইনে পিস্তল খুঁজবে এবং বাকি মেরা সাথা। তো এই অবস্থাটা ওই মাননীয় বিধায়ককে দেখলাম, উনি যখন দ্বিতীয়বারের জন্য বহিষ্কার হলো, একা একা বেরিয়ে যেতে দেখলাম। অনেক সময় রাজনীতি কিন্তু এইভাবেও রাজনীতি করা যায়। They have been divided. আদর্শের বিষয় বুঝাতে হয়েছে, আপনারা এইভাবে করবেন না। কারণ 1977 সন 78 সন আমরা দেখেছি, যাদের কারণে আজকে সিপিএম ত্রিপুরা রাজ্য কমিউনিস্টদের কোন অবস্থায় মান্যতা দেয়নি,
এর আগে, কিন্তু তাদের কারণে আজকে 35 বছর এই 77-78 সন থেকে এই কমিউনিস্ট পার্টি ভিতরে ঢুকে গেল। 93-তেও আমরা দেখলাম একই ঘটনা। এই কথাটা বললাম আপনাদের যে ইউজ এন্ড থ্রো কমিউনিস্ট পার্টি থেকে আপনারা শিখুন, ইতিহাস থেকে শিক্ষা নিন আপনারা। আর ওদের শিক্ষার সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষের সম্পর্ক আছে, তাদের ভবিষ্যতের সম্পর্ক আছে। তাদের কল্যাণে অন্তত নিজেদের কল্যাণে না হোক, ওনাদের চিন্তা ভাবনা করে করুন। একবার আমরা দেখেছি 5 বছরের জন্য জোট এসছিল এখানে, কিন্তু আমরা কি দেখলাম জোটের সে একই ঘটনা, দর্শন, অগ্নিসংযোগ, খুন, সন্ত্রাস, একই কায়দা। মানে এই যে কালচার সিপিএমও করেছে, আমরাও সেটা করব। তো এই কালচার থেকে যতক্ষণ ধরে মুক্তি না মানুষ এর জন্যই মানে